প্রভাস মণ্ডল বারুইপুর কেসে নৃশংস অপরাধী যাকে রাতের অন্ধকারে পুলিশ এনকাউন্টারে খতম করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন খুললেই বেশ হয়েছে সাবাস পুলিশ, সকালে জমার রাতে খরচ, এমন জাস্টিস এটাই তো চাই। কিন্তু ওয়েট, জাস্ট 1 মিনিটের জন্য চোখ বন্ধ করুন, ভাবুন প্রভাস মণ্ডল এখনো বেঁচে আছে, এই মুহূর্তে তার জেরা চলছে এবং পুলিশের 3rd ডিগ্রিতে একজন প্রভাবশালী ভিভিআইপির নাম বলে দিয়েছে, যে আসলে এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড। আর এই সূত্র ধরেই পুলিশ পৌঁছে গেল আরো বড় বড় 10টা ক্রাইমের গোড়াতে, আর তারপর গোটা র্যাকেটটাকে এই আদালত ফাঁসি কাটে ঝোলালো। এবার চোখ খুলুন, ঠান্ডা মাথায় বুকে হাত দিয়ে বলুন, আসলে কোনটার দরকার ছিল? রাতের অন্ধকারের সস্তা এনকাউন্টার, নাকি পুরো গ্যাংটাকে আইনের খাঁচাই পুড়ে বিনাশ করা? আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরপরেও যদি আপনার মনে হয় যা হয়েছে ঠিক হয়েছে, বা আপনি যদি বারুইপুরের এই নৃশংসতা নিয়ে সত্যিই চিন্তিত হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এমন কিছু ইনফরমেশন ও ফ্যাক্টস যা আপনার চিন্তা করার ভঙ্গিকে পাল্টে দিতে পারে। ওয়েস্ট বেঙ্গলের বারুইপুরে 11 বছরের বাচ্চা মেয়েটির সঙ্গে যে নৃশংসতা দেখানো হয়েছে তা গোটা সমাজের আত্মাকে ঝাঁকিয়ে দিয়েছে। চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, মব লিঞ্চিংয়ের ঘটনায় যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে আসলে নির্দোষ। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। আর যদি তাই হয়ে থাকে তাহলে মব লিঞ্চিং এর মতো ঘটনা ঘটলই বা কেন? এরকম হেনাস ক্রাইমের জায়গায় কালেকটিভ ভায়োলেন্স সংঘটিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। পুলিশ ট্রেনিংয়ে এই বিষয়টা খুব ভালো করেই পড়ানো হয়। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের NIDM এর গাইডলাইন অনুযায়ী কিভাবে কালেকটিভ ভায়োলেন্স সংঘটিত হয় এবং কিভাবে তার মোকাবিলা করতে হয়, প্রশাসনিক কর্মকর্তাদের এই দুটোই খুব ভালো করে শেখানো হয়। প্রশ্ন হলো তাহলে কিভাবে সিচুয়েশন এই পর্যন্ত পৌঁছালো? অ্যাকর্ডিং টু ফ্যামিলি, বাড়ি থেকে মাত্র 700 মিটার দূরে বন্ধুর জন্মদিনে যাচ্ছিল বাচ্চা মেয়েটি, কিন্তু না তো বন্ধুর বাড়িতে পৌঁছেছিল, না নিজের বাড়ি ফিরেছিল। ফ্যামিলির লোক তুরন্ত মিসিং ডায়েরি করে থানায়, পুলিশকে অনুরোধ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু পুলিশ ইনিশিয়ালি কোনো তৎপরতা দেখায়নি। প্রশ্ন হলো, মিসিং ডায়েরি করার সময় কোন পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন? রাজ্যের এইরকম একটি পরিস্থিতি যেখানে রেপ এবং খুনের হেডলাইন করে মানুষের দিন শুরু হয়, সেখানে মাত্র 11 বছর বয়সী একটি মেয়ে হঠাৎ নিজের বাড়ির এলাকা থেকেই গায়েব। আর এইরকম একটি খবর শোনার পরেও কেন পুলিশ ইনস্ট্যান্ট ব্যবস্থা নেয়নি? আপনার আমার ট্যাক্সের টাকায় মাইনে দিয়ে যে কাজের জন্য তাদেরকে রাখা হয়েছে, কেন সেখানেই এত নেগলিজেন্সি? 2023 সালে পাশ হওয়া BNSS এর সেকশন 105 অনুযায়ী অডিও এবং ভিডিওগ্রাফি বাধ্যতামূলক, কিন্তু এই বারুইপুর কেসে প্রভাস মণ্ডলের এনকাউন্টারের সময়ের কোনো অফিসিয়াল ভিডিও এখনো পর্যন্ত পাবলিশই হয়নি। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে ডিটেল অ্যানালিসিস করে দেখিয়েছিলাম আমাদের দেশের একটা বড় অংশের মানুষের মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস এবং অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম সম্পর্কে কি পরিমাণ অশিক্ষা রয়েছে। আর সেই ভিডিও রেস কাটতে না কাটতে গত কয়েকদিনের সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন যে আমাদের মধ্যে ডিপ থিঙ্কিং বা গভীরভাবে চিন্তা করার যে ক্ষমতা তা ঠিক কতটা লোপ পেয়েছে। আমাদের মধ্যে অনেকেরই মনে হচ্ছে যে এই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে মেরে ফেলতেই বুঝি ইনস্ট্যান্ট জাস্টিস বা সঠিক বিচার হয়ে গেল, কিন্তু না, একেবারেই নয়, এভাবে হয় না। 2019 সালের হায়দ্রাবাদের এই খবরটা দেখুন, যেখানে একজন 26 বছর বয়সী পশু চিকিৎসকের সঙ্গে ঠিক এই রকম নৃশংসতা দেখানো হয়েছিল। ট্রাক ড্রাইভার, খালাসি মিলে মোট 4 জন যুক্ত ছিল এই ঘটনাতে। ঠিক সেম ভাবে রাতের অন্ধকারে ক্রাইম সিন রিক্রিয়েশনের সময় পুলিশের ওপর পাথর ছড়ে এই 4 অ্যাকিউজ পালানোর চেষ্টা করে। পুলিশ এনকাউন্টার করে ওই 4 জনকেই মেরে ফেলে। আদালতের দীর্ঘ আইনি প্রক্রিয়ার চক্করে না পড়ে অপরাধী তাৎক্ষণিক সঠিক শাস্তি পেয়েছে। এই দাবিতেই সাধারণ মানুষ পুলিশকে হিরো বানিয়ে দেয়, মিষ্টি খাওয়ায়, ফুল ছড়ে। কিন্তু অবাক হবেন, আসল বিষয় এটা ছিলই না। পুলিশের এনকাউন্টারের এগেইনস্টে আদালতে মামলা হয়, কমিশন বসে, আর ওই কমিশন প্রমাণ করে দেয় পুলিশের এই এনকাউন্টার 100% ফ্রড ছিল। রাজস্থানের গ্যাংস্টার আনন্দপালের এই এনকাউন্টারের খবরটি দেখুন, যেখানে পুলিশ খুব কাছ থেকেই আনন্দপালকে গুলি করে, কিন্তু পরে CBI ইনভেস্টিগেশনে 7 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। মধ্যপ্রদেশের ভোপাল জেল এনকাউন্টারের এই খবরটি দেখুন, হাইলি সিকিউর ভোপাল জেল থেকে 8 জন আসামি পালিয়ে যায়, পরে পুলিশের ওপর তারা গুলি চালায়। পুলিশ এনকাউন্টার করে ওই 8 জন আসামিকেই মেরে দেয়। পরে প্রশ্ন ওঠে, জেল পালানো আসামিরা কিভাবে হাতে অস্ত্র পেল? জেলের 42টি CCTV ক্যামেরার মধ্যে ঘটনার সময় কেন মাত্র 4টি অ্যাক্টিভ ছিল? আর পালিয়ে যাওয়ার পর তাদেরকে নতুন জামা কাপড়ই বা কে দিয়েছিল? মানুষের ঘৃণা এবং রাগের অনুভূতিগুলি
অ্যাড্রিনালিনকে প্রভাবিত করছে, আর সেখান থেকেই একজন সাসপেক্টের এনকাউন্টারে এতটা মানসিক স্যাটিসফ্যাকশন। কিন্তু স্যাটিসফ্যাকশনের পাশাপাশি ডিপ থিঙ্কিংও তো প্রয়োজন, কারণ এই রকম সিচুয়েশনে স্যাটিসফ্যাকশন এবং লাইট থিঙ্কিং অনেক সময় ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। রেপ শুধু এই শব্দটাই যথেষ্ট ক্যাপিটাল পানিশমেন্টের জন্য, কিন্তু আমাদের আইনি ব্যবস্থা এতটাই ধীরগতির যে বেশিরভাগ রেপ কেসের কোনো বিচারই হয় না। বন্ধুরা, রাতারাতি কোনো মানুষ অপরাধীতে পরিণত হয় না, বা কোনো রেপিস্ট রেপ করার পরেই সে রেপিস্টে পরিণত হয় না। আগে থেকেই তার মধ্যে এই ধরনের টেন্ডেন্সি থাকে, একে বলা হয় ডেভিয়েন্ট টেন্ডেন্সি। কিন্তু একটা মানুষের মধ্যে কিভাবে জন্ম নেয় এরকম নৃশংস মাইন্ডসেট? এই রকমের সাংঘাতিক অপরাধের হাত থেকে সমাজকে কিভাবে বাঁচানো সম্ভব, কি তার সলিউশন, তা নিয়ে যদি একটা কমপ্লিট ডিটেল অ্যানালিসিস ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে সলিউশন লিখে জানান। কমেন্ট বক্সে আপনাদের ডিম্যান্ড এবং এক্সাইটমেন্ট দেখলেই আমি খুব শীঘ্রই এই বিষয়ের ওপর একটা ইনডেপথ ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। এরকম রেপিস্ট মানসিকতাকে খুঁজে দিতে আপনাকে সাহায্য করবে। আপাতত এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমি রিসেন্ট ঘটে যাওয়া কেতন আগরওয়াল মার্ডার কেসের একটি ডিটেল সাইকোলজিক্যাল অ্যানালিসিস করেছি। কেতনের উডবি ওয়াইফ এবং তার প্রেমিকের মতো খুনির মস্তিষ্কে আসলে ঠিক কি চলে, চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।